দফায় দফায় সংঘর্ষের পর থমথমে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান, রাজু ভাস্কর্যে বিক্ষোভ। এটুআই প্রকল্পে 850 কোটি টাকার লুটপাট, জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, জাতিসংঘের রিপোর্ট পেতে নেওয়া হচ্ছে উদ্যোগ। আগে পদত্যাগ, পরে রাজনৈতিক দল গঠন করুন, শিক্ষার্থী উপদেষ্টাদের ফখরুল। পুলিশ ভেরিফিকেশন বাতিলে পাসপোর্টে ভোগান্তি কমবে বলছে সাধারণ জনগণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দিনভর দফায় দফায় সংঘর্ষের পর রাতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিনভর দফায় দফায় সংঘর্ষের পর রাতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাতে খুলনা শিববাড়ি মোড়ে পাশাপাশি রাস্তায় দুপক্ষ অবস্থান নেয়। এর আগে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আহত হয় উভয় পক্ষের 50 জনেরও বেশি। দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে তাদের ধাওয়া করে একদল শিক্ষার্থী। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক দফার সংঘর্ষ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরেও। পরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সহায়তায় সংঘর্ষ থামানো হয়। ঘটনার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, যুক্ত হচ্ছে তার সাথে। মহেন্দ্র, কি অবস্থা এখন? দিনভর উত্তপ্ত সংঘর্ষ ছিল এবং যেটা আমরা জেনেছি যে শিববাড়ি মোড়ে দুপক্ষের অবস্থান ছিল, বর্তমানে কেমন দেখছেন সেখানে? আপনি যেমনটি বলছিলেন, শিববাড়িতে কিন্তু এখনো দুই পক্ষে অবস্থান করছে। আপনি দেখছেন দুই পাশেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করছেন। আজ বলা চলে যে সারা দিনভর যেমন কুয়েটেও সংঘর্ষ এবং বিভিন্ন স্লোগান চলছে, ঠিক তেমনিভাবে এই শিববাড়ির মোড়েও কিন্তু দুই পক্ষ তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। এখনো তারা অবস্থান করছে, তারা প্রতিবাদ করছে। এবং যারা আহত হয়েছে, আপনি জানেন যে আহতরা অনেকেই খুলনা মেডিকেল কলেজ এবং কুয়েটের যে মেডিকেলের সেন্টার রয়েছে এবং তার পাশে বেসরকারি যে হাসপাতালগুলো, সে হাসপাতালগুলোতে রয়েছে। সব মিলিয়ে এখনো কিন্তু থমথমা অবস্থা বিরাজ করছে। বলা চলে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আবার ভিড় জমাচ্ছে এবং দুই পক্ষই এখন কিন্তু বলা চলে যে মুখোমুখি অবস্থান করছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। জানাবো অন্যান্য খবর। পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআই প্রকল্পের 850 কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে সাবেক আইসিটি উপদেষ্টা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। দুদক বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লোপাট হয়েছে। আর এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। শাকির আরজু রিপোর্ট। এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান।
তথ্য বলছে 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পে লুটপাটের হোতা আনিস চৌধুরী। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে। এরপরে এক পে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা, এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা, সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসে ছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন আব্দুল্লাহ আল ফাহিম। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয় পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত 14 জন কর্মকর্তার বিষয়ে কথা হয়েছিল, যাদের মধ্যে তদন্তে একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে। এ বিষয়ে আলাদা 4 মামলা করেছে দুদক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা আমলে আইসিটি খাতের দুর্নীতি নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই খাতে কত দুর্নীতি হয়েছে আর কি পরিমাণে টাকা এই খাত সংশ্লিষ্টরা পাচার করেছে তা খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করবে সরকার। জাতিসংঘের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পর হাসিনার ব্যাপারে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনেও হাসিনা বিরোধী জনমতের কথা উঠে এসেছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর আমরা অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি। এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, যাতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলার ভিডিও চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করে। বক্তারা বলেন, যারা ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের উপর হামলা করবে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র রাজনীতি করতে চাইলে শিক্ষার্থীদের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। কালকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে। বুধবার বিকেল 3টায় টিএসসিতে হামলার ভিডিও চিত্র প্রদর্শনীর ঘোষণাও আসে সমাবেশ থেকে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের জাতিসংঘের রিপোর্টে সংগ্রহের জন্য অনুরোধ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকের আরজুর আরেকটি রিপোর্টে।
জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ ১৬ জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। সে সময় আদালত জানায় তাড়াহুড়ো করে গিয়ে যেন তদন্তে কোনো ত্রুটি না হয়। তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত ভিকটিম তারা আসছেন, তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যে ভিডিও ক্লিপস, সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি। এরই মধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধ জামিন অযোগ্য, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করব এবং তথ্য প্রমাণ তুলে ধরব যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে আসামি পক্ষের আইনজীবী জেডাই খান পান্না বলেন, আইনগত সুবিধা পাওয়া আসামিদের অধিকার। যে কোনো অপরাধী থাক আর না থাক, এটা বিচার্য বিষয়। আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে ১৫০০-র বেশি শহীদদের নাম। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। গুম, আয়নাঘর আজকের নাম। নিপীড়ন নির্যাতন শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছে। শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে জনগণের ওপরে নিপীড়ন চালিয়েছেন, বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে তরুণ নেতৃত্বই ক্ষমতাচ্যুত করেছে, তাই তাদের উজ্জীবিত রাখতে হবে। পিআইবিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জনাব মাহফুজ আলম। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব, এরই ধারাবাহিকতায় পিআইবির অডিটোরিয়ামে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান নামে এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাকিলের মা বিবি আয়েশা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে শোকে জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। সে সময় অনুষ্ঠানের পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। শহীদদের প্রতি সম্মান জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে শহীদ শাকিলের মাকে নিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 16 বছরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে নামানো যায়নি। তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যার কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করাতে পারবো। তিনি বলেন, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্রের টাকা খরচ করে আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা তৈরি করেছিলেন, সেখানে ছিলেন সাংবাদিকরাও। এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর যে গুম, খুন, নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল, একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমকে সাবস্টেনশিয়েট করেছে। তারুণ্যের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের অভিষেক হয়। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাই করা আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী। কথা বলি গণতান্ত্রিক এক স্বপ্ন রাষ্ট্রে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা।
জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত তিস্তা নদীর দুই পাড়। 48 ঘন্টা কর্মসূচির শেষ দিনে সকালে রংপুরের কাউনিয়ায় পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে পদযাত্রা বের হয়। পানিতে নেমে প্রতিবাদও জানান অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। দ্বিতীয় দিনে রংপুর অঞ্চলের 5 জেলার 11টি স্থানে আবারও জড়ো হন তিস্তাপাড়ের শত শত মানুষ। গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড়ে আন্দোলনকারীরা পানিতে নেমে পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রতিবাদ জানান। এই তিস্তার ভাঙনে আমরা সর্বশান্ত। দীর্ঘদিন থেকে নানান সরকার নানান দেশ টালবাহানা করতেছে, আমাদের এই তিস্তার ন্যায্য হিস্যা আমাদেরকে দিচ্ছে না। রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষ যে জিনিসটি চায় যে তিস্তা নদীর ন্যায্য পানির যে হিস্যা, ন্যায্য পানির হিস্যা যাতে বাংলাদেশ পরিপূর্ণভাবে পায়। এর আগে সকালে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুতে এসে গণজমায়েতে পরিণত হয়। তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এর নেতৃত্ব দেন। আন্দোলনের মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলে জানান তিনি। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। কর্মসূচিতে তিস্তায় চর জায়গা পানি বঞ্চিত মানুষ দুর্দশার কথা তুলে ধরে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিস্তা নদী আমার 7বার ভাঙা দিয়েছে, 7বার ভাঙা দেওয়ার পর আমাদের কোনো আশ্রয় নাই। এখানে 2 বার যাতে সুন্দরভাবে খনন করা হয়, 2 বারে বাধা হয় এবং এখানে পর্যটকদের জন্য আস্থানা হয়। এদিকে নীলফামারীতে তিস্তা ব্যারেজের পশ্চিমে অবস্থান করছেন তিস্তাপাড়ের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। পানির ন্যায্য হিস্যার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান তারা। বর্ষার সময় পানি দেয়, যখন বর্ষা বেড়ে যায় এখন পানির দরকার, এখন তারা পানি দিচ্ছে না। পানি যে ন্যায্য হিস্যার যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমরা সুপারিশ জানাচ্ছি। এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করছেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা ভারতকে ট্রানজিট সহ অনেক কিছু দিয়েও তিস্তার পানির ন্যায্য হিস্যাটুকু আদায় করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থনের আহ্বান জানান তিনি। এ সময় তিস্তা পাড়ের মানুষের সংগ্রাম সারা পৃথিবী প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। শিক্ষার্থী উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর টাউন হলে জেলা বিএনপি সমাবেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যেদিন নিজের ভোট নিজে দিতে পারবে সেদিন জাতি পুরোপুরি মুক্ত হবে। সমাবেশে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতেও বলেন মির্জা ফখরুল। আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন জনগণের সামনে। আপনারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের দুষ্টরা মাথা চালিয়ে ঘুরবেন। জামায়াতের আর ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, জামাত 15.5 বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, জীবন দিয়েছে, আপোষ করেনি। তাই জামাতকে চোখ রাঙিয়ে লাভ হবে না। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে বন্দী এটিএম আজহারকে মুক্ত দেশে আর 13 সেকেন্ডও বন্দী রাখা ঠিক হবে না। এ সময় জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামাত আমির। সমাবেশ শেষে মিছিল বের হয়। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তার জীবনের যে 13টি বছর হারিয়ে গেল, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে জেলা প্রশাসকদের নির্বাচনী আইন সর্বোচ্চ প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে এখন থেকে নির্বাচনী কর্মকাণ্ডে ডিসিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জেলা প্রশাসকদের সম্মেলনে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে অংশ হবে না কমিশন। তৌহিদুর রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশনে অংশ নিয়েছেন সরকারের উপদেষ্টা, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ দিনে জেলা প্রশাসকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা। পরে সিইসি জানান, আগামীর নির্বাচন সুষ্ঠু করতে আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা চাই যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয়, সেই মেসেজটা আমরা দিয়েছি। এর আগে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। পরে সমাপনী বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব জানান, আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সকলে মিলে যদি আমরা একই উদ্দেশ্যকে নিয়ে চলি, সব কিছু যেখানে যত বিচ্যুতি আছে এটার উত্তরণ করা সম্ভব। সারা দেশ কিন্তু নির্বাচনের জন্য উদ্গ্রীব। তো আমরা নির্বাচনের তো ঘোষণা এখনো শুনতে পাইনি। সরকার সেটা সিদ্ধান্ত ঘোষণা করবে। সিদ্ধান্ত ঘোষণা করলে যেন কোনো সময় লাগে না প্রস্তুত হওয়ার জন্য, সেটা তাদেরকে আমরা ওই মেসেজ গেছে। সমাপনী দিনের সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দাম, নাগরিক সেবা সহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জেলা প্রশাসকরা। এর আগে জেলা প্রশাসকদের আইন অনুযায়ী সকল কাজ চালিয়ে যাবার আহ্বান জানান আইন উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন প্রয়োজন ততদিন চলবে ডেভিল হান্ট অভিযান। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে নির্বাচন করা। তাই জেলা প্রশাসকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ জানান তারা। এবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পাসপোর্ট করার ক্ষেত্রে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন। নানা ধরনের তদন্ত ও অনিয়ম বন্ধে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। তবে রোহিঙ্গা বা ভিনদেশি যাতে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি না করতে পারে, সেজন্য সরকারকে কঠোর হওয়ার প্রতি জোর দেন তারা। তাফসির হাসানের ক্যামেরায় আসিফ সুমিতের রিপোর্ট। পাসপোর্ট করার ক্ষেত্রে এবার পুলিশ ভেরিফিকেশনের হয়রানি থেকে মুক্তি পাচ্ছে সাধারণ মানুষ। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেয়া হবে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। সরকারের এমন ঘোষণার পরই অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এক বিড়ম্বনার নাম। পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য শুধু টাকা দিয়ে আসছি, এতে আমার ভেরিফিকেশন হয়ে গেছে। বড় হয়রানি হলো পুলিশের যে হয়রানি,
তারা ফোন করে তাদের বিকাশ নাম্বার দেয়। যদি আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজের জন্য এক একটা বার পুলিশ ভেরিফিকেশন রাখি আর আমাদের পুলিশের মধ্যে যদি দুর্নীতি করার সুযোগ দেই, তাহলে তারা সেই দুর্নীতিটা করবে বারবার, আর বারবার মানুষ এই ভোগান্তির মধ্যে পড়বে। একটা পাসপোর্ট করতে তার 5 থেকে 7 হাজার টাকা খরচ, এইভাবে দেখা যায় এরে দিতে হয় 2,000 টাকা। ওই লোকটার একটা পাসপোর্ট বানাতেই তার 1 মাসের কামে চলে যায়। পাসপোর্ট করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক। তবে বিগত দিনে বাংলাদেশে অবস্থান করা অনেক রোহিঙ্গা বা ভিনদেশি নাগরিকরা বাংলাদেশের পরিচয়ে পাসপোর্ট নেয়ার ঘটনা ঘটেছে। বেআইনি এই বিষয়টি ঘটেছে আবার আর্থিকভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে। যদি আপনি ভোটার লিস্টে রোহিঙ্গাদের না অন্তর্ভুক্ত করেন তাহলে তো এরা পাসপোর্ট পাবে না। যদি নির্বাচন কমিশন সেভাবে সঠিকভাবে কাজ করে, তাদেরকে দেখে সেভাবে তদন্ত করে, তাহলে অবশ্যই ওরা পাসপোর্ট পেতে পারে না। পুলিশ ভেরিফিকেশন তদারকি করে পুলিশের বিশেষ শাখা। বাংলাদেশ পাসপোর্ট আদেশ 1973 সালের 5-2 ধারা মোতাবেক যা নির্বাহ করা হতো। সরকার কর্তৃক যেভাবে নির্দেশনা দেওয়া হয় আমরা সেভাবে এইসব কাজে পূর্বে করে আসছি এবং ভবিষ্যতেও সেই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব। নতুন পরিপত্রের আলোকে এখন থেকে পাসপোর্ট পাবেন নাগরিকরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সদের পেটালো ওয়ার্ড বয়রা, আহত 4। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী ভুটান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির রাষ্ট্রদূত রিনচেন কিউনেটসাইল বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে একথা বলেন। বিকল্প ইন্টারনেট কানেকশন পেতে বাংলাদেশ সাবমেরিন কোম্পানির সাথে চুক্তি করতে ভুটান আগ্রহী বলেও জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইকোনমিক জোনের কাজ অনেকটা এগিয়েছে। এটি হলে সে অঞ্চলে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে। সেখানে ভুটানের পাশাপাশি বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি হবে। বাংলাদেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক চীনের সহায়তায় অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক ঠিক করবে, এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য নেই বলেও জানান রাষ্ট্রদূত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিষয় তুলে ধরতে বাংলাদেশের চীনা দূতাবাসে সংবাদ সম্মেলন। সংস্কার প্রক্রিয়া একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। তবে বন্ধু রাষ্ট্র হিসেবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আশা করে চীন। As for the reform, I can tell you it's purely internal matter of Bangladesh. We just wish, this issue could be supported by all the political stakeholders in Bangladesh, and we wish to see a smooth process of reform and election. তিস্তা প্রকল্প বাস্তবায়নে বছর দুয়েক অপেক্ষার পরও কোনো উত্তর পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন চীনা রাষ্ট্রদূত। We want this project to be implemented as soon as possible, since it's very important for the people living along the Tista River and important for the people in the north part of Bangladesh. But I should say, this project is a Bangladesh project. It is totally under your jurisdiction. You are sovereign states. So we are waiting for the decision. বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের জন্য চীনের ভিসা সহজ করার আশ্বাস দেন রাষ্ট্রদূত। The first People's Hospital of Yunnan Province. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন আমার বাংলাদেশ এবি পার্টি নেতারা। দুপুরে মালয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মত বিনিময় হয়। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি সহ অন্য নেতারা সঙ্গে ছিলেন। এর আগে হাইকমিশন অফিসে এবি পার্টির প্রতিনিধি দলকে স্বাগত জানান দূতাবাসের সহকারী মিস ওনি। এবি পার্টির নেতারা গবেষণা ভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে হাইকমিশনার মোহাম্মদ উসমানকে অবহিত করেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েকজন সিনিয়র ও ইন্টার্নি নার্সকে বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেডিকেলের সি ব্লকে এই ঘটনা ঘটে। আহতরা জানায় পূর্ব শত্রুতার কারণে ওয়ার্ড বয়রা এই ধরনের ঘটনা ঘটায়। মোহাম্মদ হানিফের ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বেল্ট খুলে ওরা পিটাইছে স্যার, আমার কাছে ঠেকানোর জন্য যেভাবে যেন না পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সি ব্লকে কয়েকজন নার্সকে বেধড়ক মারধর করা হয়। আহত হন 2 জন শিক্ষানবিশ নার্স ও 2 জন সিনিয়র নার্স। আহতরা জানায় সিনিয়ররা হামলাকারীদের বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। আমরা নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই স্যার। এই ইউনিভার্সিটিতে আমরা নিরাপদ নাই স্যার। আমরা নিরাপত্তা চাই। আমার স্টুডেন্টরা বেল দিয়ে পিটাইছে, আমার ম্যাডামরা পিটাইছে, আমাকে পিটাইছে স্যার। আমাদের এক নার্সের মোবাইল চুরি করে নিয়ে গেছে, এটা ধরা পড়ছে। সেটা নিয়েও তারা ওরকম খুব মারমুখ হয়ে এসেছিল, আমরা ওটাকে থামাইছি। পরে এখন আবার যেই সুযোগ পাইছে এই পরিকল্পিতভাবে আমাদের অ্যাটাক করছে, এখান থেকে যেন ওদের চাকরিচ্যুত হয়। কারণ ওরা আজকে আমাদের সাথে এই ব্যবহার করছে, কালকে আরেকজনের সাথে করবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে ক্যামেরা দেখে তারা পালিয়ে যায়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে কাল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান নিউজিল্যান্ড। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। এবারে বাণিজ্য সংবাদ। ওয়ালটনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এসব প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত এবং দেশীয় শিল্পের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা। স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ওয়ালটনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হাইটেক শিল্প খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রেতা বিক্রেতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতায় প্রতিষ্ঠানটি দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দফায় দফায় সংঘর্ষের পর থমথমে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান, রাজু ভাস্কর্যে বিক্ষোভ। A2I প্রকল্পে 850 কোটি টাকার লুটপাট, জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, জাতিসংঘের রিপোর্ট পেতে নেওয়া হচ্ছে উদ্যোগ। আগে পদত্যাগ, পরে রাজনৈতিক দল গঠন করুন, শিক্ষার্থী উপদেষ্টাদের ফখরুল। পুলিশ ভেরিফিকেশন বাতিলে পাসপোর্টে ভোগান্তি কমবে বলছেন সাধারণ মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।